আয়রা হাঁটতে হাঁটতে ক্লাসে এসে বসলো। তারপর মেসেজটা পড়ার পর আবার মাথা গরম হয়ে গেল। ভাবলো শেষে কিনা এরকম একটা বেহায়া বাজে লোক আমার কপালে ছিল। ভাবতেই পারছি না। তারপর দুইটি মেসেজ লিখলো। প্রথম মেসেজ লিখলো, আপনি আমার স্বামী, আমি জানি আমার প্রতি আপনার হক আছে, কিন্তু এর মানে এই নয় যে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে সব কিছু করতে পারবেন। আল্লাহ আমাদের জন্য যে সম্পর্ক পবিত্র করেছেন সেটাকে এমনভাবে প্রকাশ করবেন না যা অন্যদের সামনে আমাকে লজ্জায় ফেলে দেয়। ক্যান্টিনে বসে জনসমক্ষে আমার হাতে চুমু দেওয়া, এটা কি সত্যিই প্রয়োজন ছিল? আপনি কি জানেন না এটা কতটা অশোভন দেখায়? ইসলাম আমাদের শিখিয়েছে যে ভালোবাসা প্রকাশ শালীনতার মধ্যে থাকতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, লজ্জা ঈমানের একটি অংশ। আমাদের কি ঈমানের এই অংশকে রক্ষা করা উচিত নয়? আমি আপনাকে এখন একটা কথা বলছি, কান খুলে শুনে রাখুন। আপনার জীবন এমনভাবে সাজান যাতে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকেন। আপনি যদি আমার প্রতি সত্যিই ভালোবাসা দেখাতে চান তবে সেটা একান্তে করবেন, যেখানে কেউ আমাদের দিকে কটাক্ষ করার সুযোগ পাবে না। আপনি আমার স্বামী, কিন্তু জানেন কি, আমার জীবনের সবচেয়ে অপ্রিয় মানুষটা আপনি। শুনুন, আমার প্রতি ভালোবাসা আপনাকে যদি আল্লাহর সন্তুষ্টির বাইরে নিয়ে যায় তাহলে আমি মেনে নিতে পারবো না, কারণ আমি আপনার সাথে জাহান্নামী হতে চাই না। আপনার উচিত নিজের কাজগুলোকে নিয়ে একটু ভাবা এবং বুঝা। আমি চাই আপনি এমন কিছু করবেন না যাতে আপনি জাহান্নামী বান্দা হন। প্লিজ পরবর্তীতে এমন কিছু করবেন না যা আমাকে আল্লাহর কাছে ছোট করে দেয়। দ্বিতীয় মেসেজ লিখলো, এই যে মাইর সাহেব, আপনি আমাকে জোর করছেন সব কিছুতে, কিন্তু জানেন কি, আমার না এইসব অসহ্য লাগছে, বড্ড বিরক্ত লাগছে। 3 বছর আগে আমায় রেখে যখন চলে গিয়েছিলেন তখন এই ভালোবাসা কোথায় ছিল? তখন কি একবারও মনে হয়নি নিজের স্ত্রীকে কল দেওয়ার কথা, তার খোঁজ নেওয়ার কথা, বা তাকে ভালোবাসার কথা বলা? এখন এত ভালোবাসা আসছে কোথা থেকে বলুন? আপনার এসব আচরণে আমার নিজেকে পাগল পাগল লাগে। মনে হচ্ছে কেউ পানির ভিতর মাথাটা চেপে ধরেছে। আমি এত উঠতে চাচ্ছি কিন্তু পারছি না। আপনার সাথে সম্পর্কটা স্বাভাবিক কখনো হবে কি না আমি জানি না। আমার কিছুটা সময় লাগবে মাহির, অনেক সময়। যতটা সময় আপনি নিয়েছিলেন ঠিক ততটা। মায়ের মেসেজগুলো পড়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। মায়ের চুপচাপ বসেছিল। স্মৃতির পর্দায় ভেসে উঠল 3 বছর আগে সেই দিনগুলো। ফ্ল্যাশব্যাক। তখন মাহির সদ্য যুক্তরাষ্ট্রে পা রেখেছে। গুগল থেকে একটি বড় চাকরির প্রস্তাব পেয়েছিল। এটি তার ক্যারিয়ারের জন্য বিশাল সুযোগ। একদিন অফিস মিটিং শেষে তাকে একটি গুরুত্বপূর্ণ চুক্তির কাগজ সামনে এগিয়ে দেওয়া হলো। চুক্তিপত্রটি খুলে মাহির মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল, এই চুক্তির আওতায় কর্মচারী মাহির ইফতেখার চৌধুরী পরবর্তী 3 বছরের জন্য যুক্তরাষ্ট্রের বাইরে, বিশেষ করে নিজের দেশ ছাড়া ভ্রমণ করতে পারবেন না। এই সময়ে ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক কোনো কারণেই ছুটি মঞ্জুর করা হবে না। এই নীতির লঙ্ঘন করলে কর্মচারীকে কঠোর শাস্তির আওতায় নেওয়া হবে। মাহির কাগজটি কিছুক্ষণ ধরে তাকিয়ে রইল। তারপর ভাবল, পরিবার তো যুক্তরাষ্ট্রের নাগরিক, তাদের এখানে আসতে কোনো সমস্যা হবে? দ্বিধা না করেই সে কলম নিয়ে চুক্তিতে সই করল। কিন্তু তখন মাহির বুঝতে পারেনি এই সই তার জীবনের কত বড় ভুল হতে চলেছে। বর্তমান মায়ের চোখের কোণে জল জমে উঠল। স্মৃতি থেকে ফিরে এসে নিজের গা ঝাড়া দিল। মনে মনে বলল, 3 বছর আগে যদি আয়রার কথা আরেকবার ভাবতাম তাহলে আজ এই অবস্থা হতো না। মায়ের চুপচাপ রুমের চারপাশে হাঁটতে শুরু করলো। চারিদিকের নীরবতা যেন তার বুকের ভেতর জমে থাকা অপরাধ বোধকে আরও তীব্র করে তুলছিল। প্রতিটি পা ফেলতে ফেলতে মায়ের ভাবছিল, আমার ভুল সিদ্ধান্তগুলো আমার রাগ, জিদ সব কিছু কেড়ে নিল। জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে এত কষ্ট দিলাম। জানলার পাশে দাঁড়িয়ে আবার ভাবতে শুরু করলো। মায়ের তখন যুক্তরাষ্ট্রে, 5 মাস হয়ে গেছে নিজের দেশে গুগলে কাজ শুরু করে। জীবনের চাপে, কাজের ব্যস্ততায় এরকম নিজের পুরনো জীবনকে ভুলেই গিয়েছিল।
একদিন এক সহকর্মীর পরামর্শে যুক্তরাষ্ট্রের বিখ্যাত আলেম জুবায়েরের সাথে পরিচয় হয়। জুবায়েরের ব্যক্তিত্ব, তার জ্ঞানের গভীরতা মায়েরকে মুগ্ধ করে। কয়েকদিন পর জুবায়েরের এক মাহফিলে গেল মাহির। সেই মাহফিলের মূল বিষয় ছিল স্ত্রীর হক এবং স্বামীর দায়িত্ব। জুবায়ের বলেছিল, স্ত্রী কোনো বোঝা নয়, বরং আল্লাহর দেওয়া এক বিশেষ আমানত। স্বামীর দায়িত্ব তাকে বোঝা নয়, বরং তার খেয়াল রাখা, তার প্রতি সুবিচার করা। স্ত্রীকে অবহেলা করা মানে আল্লাহর দেওয়া দায়িত্বে গাফিলতি করা। মায়ের বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল। জুবায়েরের কথা যেন তার আত্মাকে নাড়া দিয়ে যাচ্ছিল। তার মনে ভেসে উঠল আয়রার মুখ, তার ছোট ছোট অভিমান, তার কষ্টের চাহনি, আর সেই করুণ কথা, বাবা, আমি এই লোককে বিয়ে করতে পারবো না। মায়ের চোখ ভিজে উঠল। তার মনে হলো, আমি কিভাবে এমন ভুল করলাম। সাথে সাথেই ফোন বের করলো আয়রাকে কল দেওয়ার জন্য। কিন্তু কল করার ঠিক আগে স্ক্রিনে ভেসে উঠল আয়রার বাবা কল দিচ্ছে। স্ক্রিনে আয়রার বাবার নাম দেখে মায়ের কিছুটা অবাক হয়। আয়রার বাবা বলেন, তোমার সাথে একটা কথা বলার আছে মাহির, কথাটা রাখবে তো? মায়ের বলল, জি বলুন। আয়রার বাবা ধীরে ধীরে বলতে শুরু করেন, শোনো মাহির, আমার মেয়ে আগে পড়াশোনায় একদম মনোযোগী ছিল না, কোনো রকম চেষ্টা করতো না। কিন্তু তুমি যাওয়ার পর সে পুরো বদলে গেছে। এখন সে পড়াশোনায় খুব মনোযোগী, পরীক্ষার রেজাল্টও অনেক ভালো আসছে। মায়ের নীরবে শুনতে থাকে। আয়রার বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেন, তুমি যদি এখন তার সাথে সম্পর্ক ঠিক করো, তাহলে আয়রা হয়তো আবার অমনোযোগী হয়ে যাবে। আমার মেয়েটা খুব আবেগী, তুমি যদি ওর কল না ধরো বা কথা না বলো, সে পড়াশোনায় মনোযোগ হারাবে। আমি চাই না ওর ভবিষ্যৎ নষ্ট হোক। আমার তোমার কাছে অনুরোধ, 3 বছরের আগে সম্পর্কটা ঠিক করো না। আয়রা যখন অনার্স 3য় বর্ষে থাকবে, তখন তুমি যুক্তরাষ্ট্র থেকে ফিরবে এবং ওর সাথে সম্পর্ক ঠিক করবে। কেন জানো? তাহলে আয়রা বুঝতে পারবে পড়াশোনা জরুরি। মাহির প্রথমে রাজি হতে চায় না। 3 বছর অনেক সময়। সম্পর্কের ব্যাপারে এত দেরি করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তখন আয়রার বাবা আবেগপ্রবণ হয়ে বলেন, আমার বড় কোনো ছেলে নেই মাহির, আয়রা আমার বড় সন্তান। আমি চাই আয়রা তার ভবিষ্যৎ গড়ে তুলুক। তোমার সাথে সম্পর্ক ঠিক হলে শত কষ্ট করলেও পড়াশোনা করবে না। কেন জানো? সারাদিন তোমার কথা ভাববে। এটা আমি দেখতে পারবো না। প্লিজ মাহির, আমার অনুরোধ রাখো। মায়ের আয়রার বাবার কথা শুনে চুপ করে যায়। কিছুক্ষণ গম্ভীরভাবে বলে, আপনার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি অবশ্যই চিন্তা করি, তবে আমি মনে করি সম্পর্ক ঠিক করা মানেই যে তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, এটা ভাবা বোকামি। যদি আমরা একসাথে থেকেও ওকে সাপোর্ট করি, তবে ও আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবে। 3 বছর অনেক লম্বা সময়, আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। আয়রার বাবা হঠাৎ কান্নায় ভেঙে পড়েন। কাপা গলায় বলেন, মাইর, তুমি বুঝতে পারছো না। আয়রা খুব আবেগপ্রবণ। ছোট থেকেই ওর মা মারা যাওয়ার পর আমি ওকে একা মানুষ করেছি। আমার সব স্বপ্ন ওকে ঘিরে। তুমি যদি এখন ওর সাথে সম্পর্ক ঠিক করো, ও আবার পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে। আয়রা এইচএসসি পরীক্ষা 3টে সাবজেক্টে ফেল করেছে মাহির। আমি তোমায় এটা বলতে চাইনি, এখন বলছি বাবা। তুমি চলে যাওয়ার পর ও জিদ করে পড়াশোনা করেছে, কিন্তু এখন যদি সহজেই সব ঠিক হয়, ও আবার পড়াশোনা ছেড়ে দিবে। ওর জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমি চাই না আমার মেয়ে জীবনে পিছিয়ে পড়ুক। তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে একজন বাবার কাছে তার সন্তানের ভবিষ্যৎ কতটা গুরুত্বপূর্ণ। মায়ের কিছু বলার চেষ্টা করতেই আয়রার বাবা আবার বলেন, আমি আর কিছু শুনতে চাই না মাহির, শুধু 3টা বছর দাও, ওকে নিজের পায়ে দাঁড়াতে দাও, অনার্স 3য় বর্ষে উঠতে দাও। তারপরে তুমি যেভাবে চাও সেভাবে আমি তোমাদের সম্পর্ক মেনে নেব। এটা শুধু একজন অসহায় বাবার অনুরোধ। আয়রার বাবার কান্না এবং কথাগুলো শুনে মায়ের নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর গভীরভাবে দীর্ঘশ্বাস ফেলে বলল,
আচ্ছা, আপনার কথা রাখবো। তবে 3 বছর পর আমি চাই আমাদের সম্পর্ক নিয়ে আর কোনো বাধা না থাকুক। আমি আপনাকে কথা দিচ্ছি, ওর ভবিষ্যৎ গড়ার জন্য আমি সব সময় পাশে থাকবো। আয়রার বাবা চোখ মুছে বলেন, ধন্যবাদ মাহির। আল্লাহ তোমায় উত্তম প্রতিদান দিন। মায়ের আকাশের দিকে তাকালো, তার মনে প্রশ্ন জাগলো, 3 বছর পর কি আয়রা আমাকে আগের মতোই ভালোবাসবে, নাকি দূরে সরে যাবে? তার মনে ভয় কাজ করলো, যদি এত অপেক্ষার পরও ওকে না পায়, যদি আয়রা দূরে চলে যায়। কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিল, সব আল্লাহর হাতে, আল্লাহ চাইলে সব ঠিক হবে। মায়ের মনে মনে দোয়া করলো, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আমাদের ভালোবাসা অটুট রাখো। তবু তার মনে প্রশ্ন রয়ে গেল, 3 বছর পর আয়রা কি সত্যিই আমার হবে? বর্তমানে ফিরে মায়ের চোখ মুছল, নিজের ভেতরের ভার কিছুটা হালকা করার চেষ্টা করলো। নিজেকে মনে মনে বলল, 3 বছর অপেক্ষা করেছি, এবার সময় এসেছে সব ঠিক করার, আয়রাকে আবার সেই আগের হাসি খুশি জীবনে ফিরিয়ে নেওয়ার। মায়ের কিছু না বলে আয়রার ক্লাসের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। ক্লাসরুমে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই উঠে দাঁড়ালো, সবাই তাকিয়ে রইল মাহিরের দিকে। মায়ের একটি বাদামি রঙের ফিটেড স্যুট পরেছে, যার মধ্যে সাদা শার্ট এবং বাদামি টাই রয়েছে। স্যুটটি আধুনিক স্টাইলের এবং পরিপাটি করে পরা হয়েছে। তার চোখে একটি সাদা ফ্রেমের চশমা, যা তাকে আরও স্টাইলিশ এবং প্রফেশনাল দেখাচ্ছে। এছাড়া তার হাতে একটি দামি ঘড়ি, যা তার অভিজাত্য এবং রুচিশীলতাকে আরও ফুটিয়ে তুলছে। ঠোঁটের কোণে মুচকি হাসি লেগে আছে, যা তার আত্মবিশ্বাসী এবং প্রফুল্ল ব্যক্তিত্বের প্রতিফলন। ছেলে ও মেয়েরা মায়েরকে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। তার আত্মবিশ্বাস ভঙ্গি এবং পরিপাটি পরিধানে যেন এক অনন্য আকর্ষণ ছিল। তার প্রতিটি দিকেই ছিল এক ধরনের স্নিগ্ধতা, যা সবাইকে মুগ্ধ করে তুলেছিল। মায়ের একবার ক্লাসরুমের দিকে চোখ বুলালো, এই মেয়ে। আয়রা আশেপাশে তাকালো, মায়ের বাঁকা হেসে বলল, হে ইউ, তোমাকেই বলছি, চোরের মতো আশেপাশে তাকানোর দরকার নেই। মায়ের কথা শুনে আয়রার এবারে রাগ লাগলো, বসে রইল। আশেপাশের ছেলেমেয়েরা অবাক চোখে তাকিয়ে রইল, সবাই কানাকানি শুরু করলো। স্যার এসেছে পর থেকেই আয়রার সাথে এমন করছে কেন? মেয়েটা সারাদিন জঙ্গলির মতো পর্দা করে আসে, তাই হয়তো। স্যার মনে হয় ভয় পেয়েছে, এটা শুনেই সবাই উচ্চস্বরে হাসা শুরু করলো। মায়ের স্পিকার ঠিক করে রাগী কণ্ঠে বলল, সাইলেন্ট প্লিজ। এইভাবে কানাঘুষা করার মানে কি? তোমরা টিচারকে সম্মান দিতে শেখোনি? সবাই ভয়ে চুপ করে গেল। মায়ের বলল, মিসেস আয়রা, আপনি সামনে এতগুলো সিট রেখে পিছনে বসেছেন কেন? সামনে এসে বসুন দ্রুত। আমার হাতে সময় নেই, ক্লাস শুরু করব। আয়রা উঠে দাঁড়ালো, আশেপাশে একবার তাকালো, দেখলো সবাই মায়ের দিকে তাকিয়ে আছে, কিছুটা ভয় নিয়ে। আয়রা সামনে এগোতেই মায়ের সামনের দিকে সিট দেখিয়ে বলল, আপনি এখানে বসুন আয়রা। আয়রা সিটের দিকে তাকাচ্ছিল, আবার একবার মায়ের মুখের দিকে তাকাচ্ছিল। এই লোক কেন এমন করছে? এমনিতেই এই লোককে দেখলে পুরনো স্মৃতি মনে পড়ে। এখন আমায় কি না বসতে হবে এই লোকের খুব কাছাকাছি? প্রথম প্রেম, প্রথম আবেগ, প্রথম ভালোবাসা সহজে ভোলা যায় না। আর মানুষটা যদি হয় স্বামী, তাহলে তো কোনো কথাই নেই। এই লোকটার ছবি আয়রা রোজ একবার ফেসবুকে দেখতো। ছবি নিয়ে কত রাত যে কান্না করেছে, ভাবতেই আয়রা দীর্ঘশ্বাস ফেলল। মায়ের ভ্রু কুঁচকে বলল, মিসেস আয়রা, আমি আপনাকে সিটে বসতে বলেছি, আপনাকে ভাবতে বলিনি। আয়রা থতমত খেয়ে গেল। মায়ের দেখানো চেয়ারে গিয়ে ধপ করে বসে পড়ল। মায়ের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা এত সুন্দর কেন? ঠোঁট এত লাল কেন? আচ্ছা, লোকটা লিপস্টিক দেয় নাকি? মায়ের এবার মুচকি হেসে স্পিকারে বলতে শুরু করলো, আপনারা সবাই সিএসসি ডিপার্টমেন্টের, আপনাদের সবারই মনে হয় কমন ইচ্ছা গুগলে জব পাওয়া। আমি কি ঠিক বলছি? সবাই বলল, রাইট স্যার। মায়ের নিজের চশমা ঠিক করে হাসলো, সবার দিকে তাকিয়ে বলল, তো গুগলে জব পেতে হলে
আপনাদের সবাইকে প্রোগ্রামিং শিখতে হবে, তারপর ধীরে ধীরে কাজ শুরু করতে হবে। এইভাবেই লেকচার শুরু করলো। মাঝে মাঝে আয়রার চোখাচোখি হলে মায়ের রহস্যময় হাসি দিল। আয়রা তো যায় যায় অবস্থা। না জানি এই নির্লজ্জ লোকটা আবার কি ফোন দিয়ে আসছে। আস্তে আস্তে সময় ঘনিয়ে আসলো। টানা 2 ঘন্টা পর মায়ের লেকচার শেষ হলো। মায়ের ক্লাস থেকে বের হওয়ার আগে পিছনে না তাকিয়ে বলল, মিসেস আয়রা, একবার অফিস রুমে দেখা করবেন, জরুরি কথা আছে। বলেই মাহির দ্রুত হেঁটে চলে গেল। আয়রা সিট থেকে উঠে ভার্সিটির করিডোর দিয়ে হাঁটতে শুরু করলো। রাগে আয়রার মুখ লাল হয়ে গেছে। আমি ওই লোকটার রুমে একদম যাব না, ফালতু লোক একটা। আয়রা লিফটে উঠলো, নিচতলার বোতাম চাপলো, নিচে নেমে রিক্সা করে বাসার উদ্দেশ্যে রওনা হলো। মায়ের অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে। বডিগার্ড জয়ের দিকে তাকিয়ে বলল, কিরে জয়, আমার বউ গেল কোথায়? এখনো আসছে না কেন? জয় বলল, ম্যাম চলে গেছে। মায়ের রেগে গিয়ে বলল, আমার বউ আমায় এত ইগনোর করছে কেন? বউ পাখি, তোমাকে একবার কাছে পাই, তাহলে বুঝাবো আমাকে ইগনোর করার ফল। আয়রার বাবা বসে আছে, এটা কি আমি ঠিক করলাম? মায়েরকে আয়রার থেকে দূরে রেখে। কিন্তু কি বা করার ছিল? আয়রা তো কখনোই নিজের ভালোটা বুঝেনি। আয়রাকে এই কষ্টটা না দিলে ও কখনোই ভালোভাবে পড়াশোনা করতো না। কত জোর করে আয়রাকে ছোটবেলা থেকে পড়াশোনা করিয়েছি। ফ্ল্যাশব্যাক, যখন ক্লাস 9-এ পড়ে, আয়রা কান্না করতে করতে বলল, বাবা, আমি আর পড়াশোনা করব না। আয়রার বাবা বলল, কেন? আয়রা বলল, আমার পড়াশোনা করতে ভালো লাগে না বাবা। আয়রার বাবা বলল, পড়াশোনা করতে হবে মা, পড়াশোনা ছাড়া গতি নেই। আমি তো আর চিরকাল থাকবো না। আয়রা রেগে চিৎকার করে বলল, না বাবা, আমি পড়াশোনা করব না। আয়রার বাবা বলল, তুমি কি ভুলে গেছো তুমি জজের মেয়ে? তুমি পড়াশোনা না করলে মান সম্মান থাকবে না। আয়রা বলল, আমি পড়াশোনা করতে চাই না। কেন জোর করছো? মাহির যাওয়ার পর আয়রা কান্নামাখা গলায় বলল, বাবা, আমি আবার সুন্দর করে পড়াশোনা করতে চাই। যে মানুষটা আমায় অবহেলা করেছে তাকে আমি দেখিয়ে দিতে চাই আমি অশিক্ষিত নই। তারপরে আয়রা আবার এইচএসসি পরীক্ষা দেয়, গোল্ডেন A+ পায়। কিছুদিন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দেয়, আর টপ 10-এর মধ্যে আয়রার নাম থাকে। আয়রা জিদ করে সিএসসি ডিপার্টমেন্ট ভর্তি হয়, কারণ মায়ের সিএসসি ডিপার্টমেন্টের তাই। বর্তমানে আয়রার বাবার ফোনটা বেজে উঠল। মিস রুবি বলল, স্যার, আয়রা আমাকে 5 দিন ধরে গাড়ি নিয়ে যেতে নিষেধ করেছে, কি করব? আয়রার বাবা বলল, এখন জানাচ্ছ কেন? আগে জানাওনি কেন? রুবি বলল, আয়রা মানা করেছিল। আয়রা রিক্সা থেকে নেমে ফ্লোরের দরজা খুলল। হঠাৎ আয়রার ফোনটা বেজে উঠল। ভয়ে ভয়ে ফোনটা ধরল। আয়রার বাবা বলল, কি ব্যাপার আয়রা, এসবের মানে কি? তুমি 5 দিন ধরে গাড়ি ব্যবহার করছো না কেন? তুমি রুবিকে মানা করেছো কেন যে তুমি গাড়িতে চলাচল করতে চাও না? রিক্সায় কেন যাচ্ছ? তুমি কি ভুলে গেছো কার মেয়ে? আয়রা বলল, বাবা, আমার গাড়ি নিয়ে চলাচল করতে ভালো লাগে না, কেমন দম বন্ধ লাগে। আয়রার বাবা বলল, তুমি জানো না আমার শত্রু কত আশেপাশে, তবুও এমন বিহেভ কেন করছো? আর তুমি জজের মেয়ে হয়ে সাধারণভাবে চলাচল করতে পারো না। তোমার জিদ বাদ দাও, আয়রা কালকেই গাড়িতে চলাচল করবে। আমি মিস রুবিকে বলবো তোমায় যেন গাড়িতে করে সব জায়গায় নিয়ে যায়। আয়রা কিছু বলা ধরলে আয়রার বাবা, জাস্ট স্টপ আয়রা, আর কোনো কথা নয়, আমার মুখের উপর কথা বলা পছন্দ করি না। আয়রা ফোনটা কেটে বিছানায় ধপ করে বসে পড়ল। চোখ দুটো বন্ধ করে নিল, যেন সব শব্দ আর পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখতে চায়। মনে মনে বলল, আমি কি ভুল, নাকি বাবা বোঝেন না আমার অনুভূতিগুলো? আমাকে সবসময় একটা খাঁচায় বন্দি করে রেখেছে। একটু পর আয়রা উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের রিক্সাগুলো চলছিল, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনের দৃশ্য। সেই দৃশ্য দেখে সে দীর্ঘশ্বাস ফেলল। বাবা কি কখনো বুঝবে আমি কি চাই? আমি সাধারণভাবে বাঁচতে চাই। এত আয়োজনের মধ্যে, এত নিরাপত্তার ভিড়ে
আমি শ্বাস নিতে পারছি না। আয়রা রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করলো। তাপসী মাছ ও ভাত রান্না করেছে। রান্না শেষ হলে রুমে ঢুকে আয়রা নিজের ডেস্কে বসলো। খাতা কলম তুলে ডায়েরি নিয়ে কিছু লিখতে শুরু করলো। তার মন আজ খুব ভারী। লিখলো, বাবা, আপনি বুঝতে পারছেন না যে আমি শুধু স্বাধীন হতে চাই। আমাকে সবসময় জজের মেয়ে হিসেবে দেখতে দেখতে আপনি ভুলে গেছেন যে আমি একজন মানুষ। আমারও স্বপ্ন আছে, আমারও ইচ্ছা আছে। লেখা থামিয়ে সে হঠাৎ নিজের ফোনের স্ক্রিনে মায়ের নামটা দেখতে পেল। বুকটা ধক করে উঠল। ফোনটা হাতের মুঠোয় চেপে ধরল, কিন্তু ফোন ধরল না। মনে মনে বলল, আমি ওর ফোন ধরবো না। আমার কাছে ওর কথা শোনার সময় নেই। কিছুক্ষণ পর মায়ের থেকে একটা টেক্সট এলো, তোমার সাথে কথা বলতে চাই, ফোনটা ধরো। আয়রা মেসেজটা পড়ে রাগে ফুঁসে উঠল। মনে মনে বলল, আমি ঠিক করেই নিয়েছি, ওর কাছে থেকে যত দূরে থাকা যায় তত ভালো। আয়রা ফোনটা বন্ধ করে রাখলো। মায়ের ফোন করলো, দেখলো আয়রার ফোন বন্ধ। রেগে গেল। সামনে থাকা গ্লাসটা দেয়ালে ছুঁড়ে মারলো। কিছু না বলে লিফটে উঠল। পিছন পিছন জয় উঠল। মায়ের নিচতলার বোতাম চাপ দিল। লিফট নামলো। মায়ের নিজের গাড়ির দিকে এগিয়ে এলো। জয় পাশে বসে আছে, ঢোক গিলছে। সে জানে তসর স্যার কতটা রাগী। না জানি আজকে ম্যামের কি অবস্থা হয়। মায়ের ফোন করলো, কিন্তু দেখলো আয়রার ফোন বন্ধ। রাগে গিজগিজ করে উঠে সামনে গ্লাসটা দেয়ালে ছুঁড়ে মারলো। শব্দে গোটা ঘর কেঁপে উঠল। কোনো কথা না বলে মায়ের লিফটের দিকে এগিয়ে গেল। জয় চুপচাপ পিছন পিছন লিফটে উঠল। মায়ের নিচতলার বোতামে চাপ দিল আর লিফট নামতে শুরু করলো। জয় পাশে দাঁড়িয়ে ঢোক গিলছে। সে জানে তার স্যার রাগলে কি করতে পারেন। ম্যামের আজ কি হবে তা ভেবেই গা শিউরে উঠল। মায়ের লিফট থেকে নেমে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। জয় তবুও কোনো কথা বলল না। মনে মনে সে শুধু প্রার্থনা করছে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। গাড়ি চলতে শুরু করলো। মায়ের শক্ত হয়ে থাকা মুখটা দেখে জয় আরও অস্থির হয়ে উঠল। মায়ের হাত শক্ত করে স্টিয়ারিংয়ে ধরা, চোখে যেন ঝড় বইছে। জয় ভয়ে ভয়ে বলল, স্যার, একটু শান্ত হন। হয়তো ম্যামের ফোন বন্ধ থাকাটা কোনো কারণে হয়েছে। মায়ের চোখ একবার জয়ের দিকে ঘুরল, কিন্তু কোনো উত্তর দিল না। গাড়ির স্পিড ধীরে ধীরে বাড়তে লাগলো। জয় মনে মনে ভাবল, মায়ের রাগ যদি এভাবে চলতে থাকে তবে আজ বড় কিছু ঘটে যাবে। আয়রা দুপুরের খাবার খেতে বসলো। টেবিলে রাখা ধোঁয়া ধোঁয়া ওটা ভাত আর পাশে রাখা তপসি মাছের ঝোল দেখে একটু শান্তি অনুভব করলো। সারাদিনের ব্যস্ততার মাঝে এই খাবারটা যেন ওর জন্য একটু স্বস্তি নিয়ে এলো। চামচ দিয়ে একটু ঝোল তুলে ভাতের সাথে মিশিয়ে খেলো। তপসি মাছের হালকা মশলার স্বাদ মুখে লাগতেই মৃদু হেসে উঠল। হঠাৎ আয়রার মন বিষণ্ণ হয়ে গেল। একা একা খেতে বসে তার মনে এক অদ্ভুত শূন্যতার ভয় করল। এই শূন্যতা জন্ম থেকেই তার সঙ্গী। আয়রার মা নেই। জন্মের সময়ই মা তাকে পৃথিবীতে রেখে চলে গেছেন। তার জীবনে মায়ের স্মৃতি নেই, কিন্তু মায়ের অভাবটা প্রতি মুহূর্তে অনুভব করে। প্রতিবার খাবার খেতে বসলে মনের গভীরে একটাই প্রশ্ন জাগে, মা থাকলে তার জীবনটা কি এমন একা আর ফাঁকা হতো? তপসি মাছ মুখে দিতে দিতে চোখের কোণে পানি জমে উঠল। মায়ের অনুপস্থিতি যেন প্রতিদিনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আয়রার বাবা তাকে সবসময় আগলে রেখেছিল, কিন্তু মায়ের শূন্যতা কেউই পূরণ করতে পারেনি। খাবার গলার মধ্যে আটকে গেল। সে দ্রুত পানি খেয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। মনে মনে সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, আমার মাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখুন। আমায় শক্তি দিন এই শূন্যতা সহ্য করার। আয়রা খাবার খেয়ে উঠল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখলো যারা দাঁড়িয়ে আছে। যারা হাসি মুখে বলল, ভাবি, কেমন আছো? আয়রা হাসি দিয়ে উত্তর দিল, হুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা একটু চিন্তা করে বলল, তোমার মুড কিছুটা অন্যরকম লাগছে, কিছু হয়েছে কি? আয়রা নীরব থেকে বলল, না, কিছু না, আমি ঠিক আছি। যারা মাথা নেড়ে বলল, যে কোনো সময় আমি আছি তোমার পাশে। আয়রা বলল, আমার না খুব ঘুম পাচ্ছে।
তুমি ঘুমাবে যারা? যারা হাসলো এবং বলল, তুমি ঘুমাও, আমি বরং তোমার বুক সেলফ থেকে কবরের আজাব বইটা পড়ি। আয়রা একটু চমকে গিয়ে বলল, ও, তুমি বইটা আবার পড়ছো? যারা মুচকি হেসে বলল, হ্যাঁ, মনে হয় অনেক কিছু শেখা উচিত এখন, বিশেষত এই সময়গুলোতে। আয়রা একটু থেমে গিয়ে বলল, ঠিক বলেছ, তোমার উচিত বই পড়া, তবে আমি একটু বিশ্রাম নিব। আয়রা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরেই তার চোখ বুজল এবং সে গভীর ঘুমে চলে গেল। মায়ের গাড়ি আয়রার ফ্ল্যাটের সামনে থামল। মায়ের গাড়ি থেকে নেমে জয়ের দিকে তাকিয়ে বলল, জয়, গাড়িটা বাড়িতে নিয়ে যাও, আমি আসছি। জয় মাথা ঝাঁকালো, জি স্যার, এবং গাড়িটা চালিয়ে চলে গেল। মায়ের কিছু সময়ের জন্য দাঁড়িয়ে রইল, যেন কিছু ভাবছে। তারপর সে আয়রার ফ্ল্যাটের দিকে এগিয়ে গেল। আয়রার ফ্ল্যাটে এসে মায়ের কলিং বেল চাপলো। দরজা খুলল যারা। মায়ের বলল, তুই এখানে? যারা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। মায়ের রেগে গিয়ে বলল, তুই রুম থেকে যা, আমার আয়রার সাথে কথা আছে। যারা দেখে মায়ের রেগে গেল, তাই কোনো প্রশ্ন না করে চুপচাপ রুম থেকে বের হয়ে চলে গেল। মায়ের রুমে ঢুকে দেখলো আয়রা গভীর ঘুমে তলিয়ে আছে। বিকেলের নরম আলো জানলার ফাঁক দিয়ে এসে তার মুখের উপর পড়েছে, যেন আল্লাহ তালার সৃষ্ট এক অপার্থিব সৌন্দর্যের প্রতিফলন। তার মুখে প্রশান্তির ছাপ, নরম ঠোঁট, বন্ধ চোখের পাতা, সব কিছুই এমন নিখুঁত যে মায়ের মনে হলো সে যেন জাহান্নামের কোনো হুড়কে দেখতে পাচ্ছে। মায়ের মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়ের ঢোক গিলল। আয়রার এই রূপ দেখে মায়ের যায় যায় অবস্থা, কিন্তু মায়ের চায় না আয়রার অনুমতি ব্যতীত কিছু করতে। সে ফিসফিস করে বলল, না, আয়রার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না। বউ পাখি আমার অমানত, আমার কলিজাকে আমি সম্মান দিয়েই ভালোবাসবো। মায়ের কাছে গিয়ে আয়রার গায়ে কম্বল টেনে দিল। মনে মনে বলল, তোমার সম্মতি ছাড়া আমি কিছুই করব না, কারণ আমার সুখই আমার ভালোবাসার আসল মানে। মায়ের চেয়ার টেনে আয়রার মুখামুখি বসলো। মুগ্ধ দৃষ্টিতে আয়রাকে দেখতেই থাকলো।